আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন নিজের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে না পারে, পুলিশ সদস্যদের সেই নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণটা কি? কারণটা হচ্ছে বাকি 11 মাস একজন সাচ্চা মুসলিম কিভাবে চলবে, কি করবে, তা সেই 1 মাসে প্র্যাকটিস করবে। তার ইবাদত, তার সংযম, তার আত্মশুদ্ধি, তার সাচ্চা মুসলিম হিসাবে গত 11 মাসে যে বিচ্যুতি ঘটেছে সেটাকে কারেকশন করে ওই মহান বা আপনার মাহে রমজানে সে আত্মস্থ করবে, প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত করবে 11 মাসের জন্য। এই সপ্তাহ উদযাপনও তাই। আমরা কর্মে গিয়ে বিচ্যুত হয়ে যাই, কর্মের থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দায়িত্ব থেকে আমরা অপসারিত হয়ে যাই। সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, ব্যক্তি রাগ, ক্রোধ, প্রয়োজন আমাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে প্রতিদিনই বিচ্যুত করতে চায়। আমরা এই সপ্তাহটা উদযাপন করে আবার আমরা আমাদের সেই ট্র্যাকে এবং দায়িত্বে ফিরে আসতে চাই। এই জন্যই কিন্তু এই সপ্তাহ উদযাপন বা মাস উদযাপনের প্রয়োজন তৈরি হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই। কর্মকর্তারা যারা এখানে আছেন তাদের সাথে প্রায় মন্ত্রণালয় মিটিং হয়। এর বাইরে অনেকে আছেন যাদের সাথে মিটিং হওয়ার সুযোগ হয় না। আমরা নিয়মিত আলোচনা করছি, বিচ্যুতিগুলি যেখানে আছে চিহ্নিত করছি, সমাধান করবার জন্য কাজ করছি। কিন্তু এই চেষ্টাটাকে সফল করতে হবে, সার্থক করতে হবে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি। যে কোনো পরিস্থিতির চেয়ে এখনো অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। বাদল ভাই কথা বলছিলেন নৌ পরিবহন মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা সহ 3 অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। এছাড়াও এই ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। একই ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা সহ 2 জনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে করা মামলায় বিচারিক কার্যক্রমের জন্য দিন নির্ধারণ হয়েছে। হবিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত 10 দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে কৃষকদের প্রায় 350 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে সরকারিভাবে প্রতি মণ ধান 1440 টাকা দরে কেনার ঘোষণা দেওয়া হলেও সংগ্রহ কার্যক্রমে গতি না থাকায় হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, সরকারি গুদামে শুধু শুকনো ধান নেওয়া হচ্ছে, কিন্তু টানা বৃষ্টির কারণে অধিকাংশ ধান ভেজা ও আংশিক পচে গেছে। ফলে বাধ্য হয়ে অনেক কৃষক 400 থেকে 500 টাকা মণ দরে ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করছেন। এতে উৎপাদন খরচও উঠছে না বলে জানান তারা। এদিকে রাতের আঁধারে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের বড় ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পানি ঢুকছে হাওরে।
ধানের আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিবুর রহমান। শাহিবুর, প্রায় 350 কোটি টাকার ক্ষতির হিসাব দেখাচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এত ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা কৃষকদেরকে, কি জানাচ্ছে কর্তৃপক্ষ? ধন্যবাদ। আপনি জানেন যে হবিগঞ্জের টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া প্রায় 350 কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অধিদপ্তর ক্ষতিপূরণের যে বিষয়টা বলছিলেন যে সরকার থেকে যে নির্ধারিত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, তারা এখন আপাতত উঠিয়ে দিবেন এবং তারা যেমনটা জানিয়েছিলেন যে প্রকৃত ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছে তাদের তালিকা কৃষি অধিদপ্তর থেকে তারা নিজেরা তালিকা প্রণয়ন করার চেষ্টা করছেন। এবং আমি জানিয়ে রাখি যে গত 2 মে থেকে হবিগঞ্জে উপজেলার মধ্য দিয়ে এখন পর্যন্ত জেলায় যে ধানগুলা এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে সেটা হচ্ছে 17 মেট্রিক টন ধান তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এবং কৃষি খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছিলেন যে তারা হবিগঞ্জের টানা বৃষ্টিতে ভেজা ধান থাকার কারণেই কিন্তু তারা নিতে পারছেন না। সরকারি যে নীতি রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা শুকনো ধান সংগ্রহ করবেন। সেজন্য কৃষকরা একটু হতাশ বুক করছেন যে হাওরে যে ধানগুলো রয়েছে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। 400-500 টাকা দরেই তারা কিন্তু ধান ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে। তা নিয়েই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ উপজেলার ছোট বড় খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গরু ও ছাগলের বাণিজ্যিক খামারগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। এবছর হলস্টাইন, ফ্রিজিয়ান, জার্সি ও দেশীয় জাতের গরু পালনে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে অবৈধ পথে গরু আমদানি আর গোখাদ্যের দাম বেশি থাকায় লাভ নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। এ বিষয়ে আরও জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। মিলন, আসন্ন কোরবানিকে কেন্দ্র করে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জের একটি কোরবানি যে খামারিরা প্রস্তুতি করছে কোরবানি পশুর, সেই একটি খামারি অবস্থান করছি। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এই উপজেলায় কিন্তু প্রায় 3,530টি ছোট বড় খামারি রয়েছে। এর মধ্যে এই উপজেলায় মোট কিন্তু 69,711টি পশুর চাহিদা রয়েছে কুরবানির, এবং এই প্রস্তুত রয়েছে, এবং 44,882টি কিন্তু কুরবানির পশু এখানে উপজেলায় চাহিদা রয়েছে। আর উদ্বৃত্ত রয়েছে 24,829টি পশু। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারেই শেষ মুহূর্তে যে খামারিরা আছে তারা কিন্তু ছোট বড় যে কুরবানি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিচর্যা করতে একেবারেই ব্যস্ত সময় পার করছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে যে খামারিরা গরু মোটা তাজাকরণ করেছে এবং পরিচর্যা করেছে একেবারে দেশি পদ্ধতিতে কিন্তু, এবং দেশীয় যে কুরবানির পশুগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই খামারে প্রস্তুত করা হয়েছে। আর অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কুরবানির পশুগুলো কিন্তু বাজারে উঠবে, এবং খামারিরা কিন্তু আসলে তার এই কুরবানির পশুগুলো বিক্রি করবে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এই উপজেলায় কুরবানির যে হাটগুলো রয়েছে সেগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু একেবারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এবং হাট ইজারাদার যারা আছে তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে কুরবানির হাটকে কেন্দ্র করে যাতে করে জাল নোট কেউ নিয়ে আসতে না পারে সেজন্য কিন্তু জাল নোট শনাক্তের জন্য মেশিন ব্যবহার করবে, এবং বিভিন্ন কৌশল কিন্তু তারা অবলম্বন করবে যাতে করে কুরবানি ক্রেতা বিক্রেতা যারা আছে তারা যেন কোনোভাবে প্রতারিত না হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে কুরবানি পশুর যে খামারের পরিচর্যাকরণের সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভোর 4টায় জেলার কালিয়াকৈর উপজেলার বাগচালাতে 10 থেকে 12 জনের সংঘবদ্ধ চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে 3 জনকে আটক করে গণপিটুনি দেয় ও তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ধামরাইয়ে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে পূর্ব বিরোধের জেরে ফিরোজ কবির নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার গাঙ্গুটিয়ার অর্জুন নালাই এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্প্রতি মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরেন ফিরোজ। সন্ধ্যায় স্থানীয় জহিরুল ইসলাম ও শাহিনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।